আচ্ছা, এখানে আমাদের বলতেছে আমাদের পুরাতন যে বয়লারটা আছে সেটা 2010-এ আমরা স্থাপন করছিলাম, যেটা মূল্য ছিল 18 লক্ষ টাকা। এবং এখানে নতুনটা যেটা আমরা বসাতে চাচ্ছি সেটার মূল্য পড়বে 36,60,000 টাকা। ঠিক আছে? তাহলে এই 18 লক্ষ কেজি আমি সলিউশনে লিখতে, দেখেন এই 18 লক্ষ কেজি অরিজিনাল কস্ট অফ ওল্ড বয়লার নাম দিয়ে আমি লিখছি। হ্যাঁ, এবং 36,60,000 নতুন যেটা সেটা এস্টিমেটেড কস্ট অফ বয়লার, অথবা আমরা আরো সহজে যদি বোঝার জন্য লিখতে চাই সেটা হচ্ছে মানে আমাদের নিউ বয়লারও দিতে পারি, এস্টিমেটেড কস্ট অফ নিউ বয়লার। ঠিক আছে, এভাবেও লিখতে পারি। তবে এইটা আমি নিউ, এখানে আমি নিউ বয়লার কেন দিই, এই যে লাল কালার করে মার্ক করলাম, এখানে আমি নিউ কেন দিইনি, কারণ এইটার থেকে এটার যে ডিফারেন্সটা আমরা বের করবো সেটাকে কিন্তু আমরা অ্যাকচুয়াল কস্ট অফ নিউ বয়লার বলবো। তো এটা আস্তে আস্তে আমি যাচ্ছি, পরে আমাদের নিউ বয়লারের কস্ট বের করবো। দেখেন এই যে ওরা বলে দিচ্ছে এখানে, but actually the new boiler was installed at a cost of টাকা 48 লাখ। কিন্তু আমাদের আসলে নতুন বয়লারটা বসাইতে গিয়ে টোটাল কত টাকা খরচ হয়েছে? 48 লক্ষ টাকা খরচ হয়েছে, যেহেতু ওরা বলে দিতে। তো এই যে এখানে আমরা নাম দিচ্ছি অ্যাকচুয়াল কস্ট অফ নিউ বয়লার। আশা করি আমি কতটা বুঝাইতে পারছি প্রশ্নটা। তো আপনার অঙ্কটা স্ক্রিনটা বুঝতে বেশি পারলে জুমিন হয়ে পড়ছে। প্রশ্নটাকে বুঝতে হবে। হ্যাঁ, কি আপনার স্ক্রিনটা বেশি জুমিন হয়ে পড়ছে। স্ক্রিনটা? বেশি জুমিন হয়ে পড়ছে। আচ্ছা, বেশি জুম ইন হয়ে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে। আরেকটু। আজকে প্রচন্ড নেটের প্রবলেম দিতেছে, তো এই কারণে আমি ছোট করছি, বাট হয়তো বা আপনাদের ফোনে এখন ওটা যায় না। নর্মালি যেরকম রাখি সেরকমটাই আছে, বাট আপনাদের ফোনে এখন ওটা পৌঁছায় নাই, যায় নাই। ওকে, এখন হয়তো ঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের তাহলে এখানে আমাদের নতুন আমাদের তিনটা জিনিস আমরা এখানে পাইলাম। একটা হচ্ছে আমাদের পুরাতন যে বয়লারটা আছে সেটার মূল্যটা পাইছি। তারপর আমরা অনুমান করছি যে আমাদের এত টাকা খরচ লাগতে পারে, কত আমরা অনুমান করছিলাম 36 লক্ষ টাকা আমাদের খরচ লাগতে পারে। কিন্তু নতুন বয়লার সেট আপ করার পর আমরা হিসাব করে দেখলাম আমাদের 48 লক্ষ টাকা খরচ করে গেছে বা যাবে। একদম 48 লক্ষ টাকা খরচ করে যাবে। হ্যাঁ, এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে বলতেছে সাম অফ পার্টস অফ দ্য ওল্ড বয়লার বেলোড এক টাকা 72,000। আমাদের কি বলতেছে যে আমাদের আহ পুরাতন যে বয়লারটা আছে সেটার কিছু অংশ আমরা সাম পার্টস ওয়ার্স অলসো ইউজ, মানে পুরাতন যে বয়লারটা আছে সেটার 72,000 টাকার পার্টস আমরা কি করছি, নতুন যে বয়লারটা আছে সেটার মধ্যে ইউজ করছি। এটা আমাদেরকে বলতেছে। আচ্ছা, ফর দিস পারপোজ মানে নতুনটাকে আমরা ইউজ করলাম। আচ্ছা, এরপরে বলতেছে দ্য রিমেইনিং পার্ট অফ, জি, কেউ কিছু বলছেন? না আপু, না, এটা মিস্টেক হয়ে গেছে, মিউট করতে আচ্ছা, বলে গেছে। তো এখানে আমাদের কি বললো যে পুরাতন যে বয়লারটা আছে সেটার 72,000 টাকার পার্টস মানে জিনিসপত্র, 72,000 টাকার জিনিসপত্র আমরা নতুন বয়লারের মধ্যে কাজে লাগাইছি। এবং দ্য রিমাইনিং পার্ট অফ দ্য ওল্ড বয়লার, এবং বাদবাকি যে পুরাতন বয়লারটা আছে সেটার বাদবাকি যে অংশটুকু বেঁচে গেছে সেটা আমরা 96,000 টাকা দিয়ে বিক্রি করছি। ঠিক আছে, আচ্ছা একটু হোল্ড করেন। আচ্ছা, আচ্ছা, 96,000 টাকা দিয়ে আমরা বিক্রি করছি। ওকে, ক্যালকুলেট এস্টিমেটেড কস্ট ফর নিউ বয়লার, আমাদের নতুন বয়লারের জন্য যে এস্টিমেটেড কস্ট আছে সেটা বের করো হিসাব করে। অ্যান্ড অ্যামাউন্ট চার্জ টু টু বি রেভিনিউ অ্যান্ড ক্যাপিটালাইজ, এবং আমাদের রেভিনিউতে এবং ক্যাপিটালাইজে কত টাকা চার্জ হবে সেটা আমাদেরকে হিসাব করে দেখাও, এটা আমাদেরকে বলতে। ঠিক আছে, তো এখানে আমাদের যে জিনিসগুলো দেখেন জাবেদা কিন্তু চায় নাই, তাই না? তবে মনে হয় আমি জাবেদাটাও দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, জাবেদাটাও আমি করে দিচ্ছি। আচ্ছা, দেখেন 2 নম্বরের সলিউশনটা আমি জাস্ট এখান থেকে বুঝাইয়া দিই। আমাদের কি কি চাইছে এখানে? এস্টিমেটেড কস্ট ফর নিউ বয়লার, রেভিনিউ এবং ক্যাপিটালাইজড চাইছে, যে কতটা রেভিনিউ, মানে রেভিনিউ বলতে কি, রেভিনিউ অ্যাকাউন্ট এবং ক্যাপিটালাইজড অ্যাকাউন্ট, এইগুলো আমাদের কাছে চাইছে। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি কাজটা করি, এই যে রেভিনিউ অ্যাকাউন্টের কাজ আমি করছি, কি
এস্টিমেটেড কস্ট কত ছিল আমাদের? এই যে 36,60,000, এটা আমাদের এস্টিমেটেড কস্ট আমরা বসাইলাম। এস্টিমেটেড কস্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটাকে যদি আমি বলি, মানে আমরা অনুমানের উপর ভিত্তি করে যে অ্যামাউন্টটা ধরবো, নতুন যে সম্পদটা আছে বা নতুন যে সম্পদটা আমরা বসাতে চাচ্ছি সেটাকে অনুমানের ওপর ভিত্তি করে আমরা যে অ্যামাউন্টটা ধরবো সেটাকে বলা হচ্ছে এস্টিমেটেড কস্ট। তাহলে প্রশ্নটা পড়ে যে অ্যামাউন্টটা দেখে মনে হবে যে এইটা নতুন যে সম্পদ আমরা স্থাপন করতে যাচ্ছি সেটার একটা আনুমানিক মূল্য, সেটাকে আমরা কি বলবো? এস্টিমেটেড কস্ট বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এস্টিমেটেড কস্ট আমরা বসালাম। এখান থেকে কতটুকু পুরাতন যে সম্পদটা ছিল সেটা কতটুকু আমরা ইউজ করছি এবং কতটুকু আমরা বিক্রি করছি সেটাকে কি করব? মাইনাস করব। তো এখান থেকে আমরা এই যে 96,000 টাকা বিক্রি করছিলাম এবং 72,000 টাকার অংশ আমরা ব্যবহার করছিলাম নতুনটা, এগুলো কি করলাম? মাইনাস করলাম। করলে আমাদের 34,92,000 টাকা মূল্য বের হয়েছে আমাদের এস্টিমেটেড কস্ট। মানে আমাদের আনুমানিক যে মূল্যটা ছিল আমরা নিজেরা যেটা গেস করে ধরছিলাম সেটা মূল্যটা অ্যাকচুয়ালি কত দাঁড়াইলো? 34,92,000 টাকা। ঠিক আছে, ওকে। এরপরে কি আমাদের বলছে? রিপ্লেসমেন্ট কস্টটা বের করো। এই যে রিপ্লেসমেন্ট কস্ট যেটা আমরা বের করতেছি এটাকে আমরা বলতে পারি আমাদের এই যে এস্টিমেটেড কস্ট ফর নিউ বয়লার, এইটার মূল্যটা। ঠিক আছে, এইটা এবং ক্যাপিটাল, এই যে এখানে যে বলছে রেভিনিউ এন্ড ক্যাপিটালাইজ, এই রেভিনিউ এন্ড ক্যাপিটালাইজড মানেই হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের পরিমাণ বের করো, মানে রেভিনিউ অ্যাকাউন্ট। এবং এস্টিমেটেড কস্ট ফর নিউ বয়লার এটার মানে হচ্ছে আমাদের এই যে এইটা, এই যে 34,92,000 টাকা। ঠিক আছে, ওকে। সরি, ভুল বলছি, এই যে রিপ্লেসমেন্ট কস্ট, হ্যাঁ, মানে নিউ স্টেশনের অ্যামাউন্ট। আমি আবার একটু বসেছি কোশ্চেনটা দেখাইয়া। রেভিনিউ এন্ড ক্যাপিটালাইজ যে মূল্যটা বলতে, যে রেভিনিউ এবং ক্যাপিটালাইজ বের করো, এইটার মানে হচ্ছে আমাদের এই যে এটা রেভিনিউ অ্যাকাউন্ট, এটা। ঠিক আছে, এবং এখানে এই যে এটা বলছে না এস্টিমেটেড কস্ট অফ ফর নিউ বয়লার, এই এস্টিমেটেড কস্ট ফর নিউ বয়লার এটার মানে হচ্ছে যে নিউ স্টেশনের এই যে এই পরিমাণটা। ঠিক আছে, এই পরিমাণটা যে নতুন যে স্টেশনটা আছে সেটাতে আমাদের কত টাকা আসলে খরচ করা লাগবে, মানে বাড়তি কত টাকা খরচ করা লাগবে। ওকে, গেল। তাহলে রেভিনিউ অ্যাকাউন্টটা তো বের করছি, এরপর আমরা রিপ্লেসমেন্ট অ্যামাউন্টটা বের করবো কিভাবে? আমাদের আসলে নতুনটার পেছনে যে টাকা খরচ হয়েছে সেটা বসাবো এবং সেটার মধ্যে এস্টিমেটেড কস্টের যে পরিমাণটা আছে সেটা আমরা মাইনাস করবো। এই যে এখানে যেটা বের করছে এটা না, কিন্তু একদম শুরুতে যে এস্টিমেটেড কস্ট আমাদের প্রশ্নে ছিল, হ্যাঁ, সেই অ্যামাউন্টটা মাইনাস করলে আমাদের নতুন স্টেশনের খরচটা বের হয়ে গেল এত টাকা। মানে আমরা গেস করছিলাম আমাদের এত টাকা খরচ হবে, বাট অ্যাকচুয়ালি আমাদের এত টাকা খরচ হয়েছে। তাহলে টোটাল নতুন করে আমাদের কত টাকা খরচ করা লাগছে? 11,40,000 টাকা খরচ করা লাগছে। ঠিক আছে, এবং এটার মধ্যে আমি জাবেদাটা দিয়ে দিচ্ছি আপনাদের, এই যে জাবেদা ওই আগের মতনই, দেখেন 4টা জাবেদা মাত্র। নিউ বয়লার ডেবিট, তারপরে রিপ্লেসমেন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক, এই যে টোটালটা ক্রেডিট। ঠিক আছে, নিউ বয়লারে এই যে এই অ্যামাউন্টটা বসাইছি, তারপরে রিপ্লেসমেন্টে আমাদের এই যে এস্টিমেটেড যে কস্টটা ছিল সেটাকে বসাইছি এবং দুটাকে যোগ করে ক্যাশ বা ব্যাংকে বসাই দিই। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কতটুকু পুরাতন অংশ ব্যবহার করছি সেটা জাবেদা দিব, এই যে। হুম, তারপরে কতটুকু পুরাতন অংশ আমরা বিক্রি করে দিয়েছি, বিক্রি করছি তার মানে ক্যাশ টাকা পাইছি, তো এই যে ক্যাশ টাকা জাবেদা এই যে আমরা দিচ্ছি। এবং রেভিনিউ অ্যাকাউন্টটাকে আমরা হিসাবটাকে কি করবো? ক্লোজ করবো। এই যে রেভিনিউ অ্যাকাউন্টটাকে হিসাবটাকে আমরা ক্লোজ করে দিলাম। রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট এবং রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাস হয়ে গেল আমাদের 2 নম্বরের অঙ্ক। ঠিক আছে, একদম ইজি কিন্তু অঙ্কগুলা। তাহলে এই অঙ্কটা যদি আমি পারি, 3 নম্বর অঙ্কটাও পারবো। যে 3 নম্বরে সেম আগের মতো কাজ দিতে। ঠিক আছে, 3 নম্বরের অঙ্কটা আমরা একটু করে নিব, 3 নাম্বারটাও যাচ্ছে তাহলে আমাদের করা। তারপরে 3 নম্বর অঙ্কটা করলে আমাদের এই যে খতিয়ান, 3 নম্বরে আমাদের এক্সট্রা কিছু চাইছে, সেটা কি চাইছে দেখেন, এই যে রিলেভেন্ট লেজার অ্যাকাউন্ট আমাদের খতিয়ান করে দেখো, আমাদেরকে খতিয়ান করে দেখাইতে বলছে। ঠিক আছে, তো খতিয়ান করে দেখানোর জন্য আমি যদি খতিয়ানটা একটু করে দেখাই, দেখেন এই অঙ্কটা আমি জাস্ট আপনাদের একটু খতিয়ান করে দেখাই। 3 নাম্বার, 3 নাম্বার, কোশ্চেনটা একটু করে নেই ছোট করে। আমাদের পুরাতন যন্ত্রপাতিটা 20 বছর আগে স্থাপন করা হয়েছিল, যেটা মূল্য ছিল 15 লক্ষ টাকা। এখন এটাকে আমরা দ্য কস্ট অফ নিউ প্ল্যান্ট টাকা
65 লাখ, এবং এইটা বর্তমানে আমরা যখন নতুন করে স্থাপন করতে যাচ্ছি তখন এটার মূল্য আসতেছে 65 লক্ষ টাকা। তারপরে ম্যাটেরিয়ালস ওর টাকা 1 লাখ, আর ইন নিউ প্ল্যান্ট আমাদের ম্যাটেরিয়ালস আছে যেটা সেটা 1 লক্ষ টাকার মানে ইউজ করছি নতুনটার মধ্যে। এবং সাম ম্যাটেরিয়ালস অফ দ্য ওল্ড প্ল্যান্ট আর সোল্ড, এবং 50,000 টাকার পণ্য আমরা বিক্রি করে দিচ্ছি, মানে জিনিসপত্র। দ্য কস্ট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড লেবার have gone up by 150% এবং 200%। হ্যাঁ, মানে আমাদের ম্যাটেরিয়ালস এবং লেবার, এটা ম্যাটেরিয়ালস 150% এবং লেবার হচ্ছে 200% বেড়ে গেছে। The ratio of materials cost and labor cost was এত, মানে ম্যাটেরিয়াল এবং লেবারের যে কস্টটার রেশিওটা ছিল সেটা এত হারে আমাদের দিছে। আচ্ছা, রেশিওটা আমাদেরকে বলে দিতে, ওকে। জার্নাল চাইছে এবং খতিয়ান চাইছে, তো তার আগে তো আমাদের ক্যালকুলেশনটা করা লাগবে। তাহলে এই যেখানে আমাদের যা যা ছিল, পুরাতন প্ল্যান্টের পরিমাণ দেওয়া ছিল লিখছি, নতুন প্ল্যান্টের টাকার পরিমাণ দেওয়া ছিল সেটাও লিখছি, কতটুকু ইউজ করছি সেটা লিখছি, কতটুকু সোল্ড করছি সেটা লিখছি। এবার আমরা কাজগুলো করবো। প্রথমে আমি বলছিলাম একদম শুরুতে, যে অঙ্কে ইনক্রিজ ডিক্রিজ বলতে সে অঙ্কে আমাদের ওয়ার্কিং নাম্বার একটা করতে হবে। তো এই যে ওয়ার্কিং নাম্বার, এই অঙ্ক আমার ইনক্রিজ ডিক্রিজ বলছে, তো আমরা এখানে করবো। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমাদের ম্যাটেরিয়ালস আর লেবার দুটা জিনিস ছিল, তাই আমরা দুটা ছক কাটছি এবং এই যে টোটাল অ্যামাউন্টটা দিচ্ছি 15 লক্ষ টাকা। এটাকে আমরা এই যে রেশিও দিয়ে দিচ্ছিল, এই রেশিও আকারে ভাগ করে দিচ্ছি এখানে। আগের অঙ্কটাতে যেভাবে ভাগ করছো ওই নিয়ম ধরে ভাগ করব। এরপরে গিয়ে এখানে মনে হয় আমি একটু ভুল করছি নাকি, দাঁড়ান আমি একটু দেখি। 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার ঠিক আছে। The cost of materials and labor have gone up by 150% and 200%। আচ্ছা, এখানে আমাদের পার্সেন্টেজ বলে দিতে, তাহলে আমি এখানে এইভাবে লিখছি কেন, মেবি আমি চেঞ্জ করতে ভুলে গেছি। 5 লক্ষ ইন্টু হচ্ছে 150%। আচ্ছা, আমি এখানে এটা তো আপনি ক্যালকুলেশনটা প্রথম ম্যাথের মতো হবে না? জি জি, এই ম্যাথটা তো প্রথম ম্যাথের মতো হবে আপনার। হ্যাঁ প্রথম ম্যাথের মতোই হবে, কিন্তু এই যে এখানে আমি এই যে লিখছি না 12 লক্ষ ইন্টু 20%, এটা মেবি আমি এই যে কপি পেস্ট করে বসাইছি, তো তো এটা ঠিক করতে ভুলে গেছি। হ্যাঁ, এই যে এটা বসাই দিতে আর কি, এই যে এইটাই বসাই দিতে, কিন্তু ওখানে আমাদের কি লিখতে হবে কি, আমি একটু দেখাইতেছি মার্ক করে, দাঁড়ান। এই যে এখানে, এখানে আমরা কাজটা করবো হচ্ছে, এই যে 5 লক্ষ আছে না, এই 12 লক্ষের জায়গায় দিব 5 লক্ষ। হ্যাঁ, আবার এই 200 জায়গায় দিব হচ্ছে 150%। তাহলে 5 লক্ষ ইন্টু 150%, এই যে 7,50,000। এখানে ক্যালকুলেশন করে অ্যামাউন্টটা ঠিকই বসাইছি, বাট আমি এখানে মানে লিখতে আর কি ভুল হচ্ছে। ঠিক আছে। এরপরে আমাদের লেবারের পরিমাণ কত ছিল, 10 লক্ষ, তাহলে এখানেও কিন্তু সেম হবে। হ্যাঁ, 10 লক্ষ ইন্টু 200%, এই 200% আমাদের আস্তে আস্তে এই যে 20 লক্ষ, এই যে 20 লক্ষ, মানে অ্যামাউন্টটা ঠিকই লিখছি, বাট এখানে ক্যালকুলেশনে আমি ভুল করছি। আমি এখন একটু ঠিক করে নিচ্ছি, হ্যাঁ, নাহলে পরে আবার ভুলে যাবে, একটু ওয়েট করবেন। সলিউশনে যাই, আমি ঠিক করে দিচ্ছি এখন। ও, আমাদের চ্যাপ্টার 4 এর সলিউশন পিডিএফটা দেওয়া হয়নি না? জি জি, চ্যাপ্টার 4 এর সলিউশন পিডিএফটা দেওয়া হয়নি আমাদেরকে। চ্যাপ্টার 4 এর জি। আমার তো মনে হয় আমি দিচ্ছি, আমি তাহলে হয়তো একসাথে আপনার ফোন চেঞ্জ করছে, তো আমি ক্যালকুলেশন সলিউশন করা হয়ে পিডিএফটা গেছে, পাচ্ছি ওগুলো না। একসাথে মার্ক করে সব পাঠায় দিই। আচ্ছা, 5 লক্ষ ইন্টু হচ্ছে 150%, 150%। আচ্ছা, চেক করবেন আপনাদের নিজেদের ইয়া থেকে, আপনাদের যেখানে সেভ করে রাখেন ওইখানে চেক করবেন। যার কাছে যেটা না থাকে, আবার অনেকে যে বলে মেসেঞ্জার থেকে নাকি ডাউনলোড করতে পারে না, তাদের জন্য ইমেল দিব নিয়ে আমি গ্রুপে। আচ্ছা, ওইটা আমি একটু ঠিক করে নিন, না আবার ভুল করবো। আমি ইমেল দিয়ে দিবনি, তো ইমেলে সাবজেক্টের নামটা লিখে আমাকে যদি মেসেজ করেন, তাহলে আমি ইমেলের মধ্যে আমাদের যে পিডিএফ গুলো আছে সেগুলো আমি দিয়ে দিব, যেগুলোর সলিউশন আছে বা অ্যান্সার আছে, মানে বলতে গেলে মোট কথা সব একসাথে। আচ্ছা, আমি এটা একটু ঠিক করে নিই। এটার জন্য আমার একটা থাকতে হবে এবার।
সলিউশনের পিডিএফটা আমি দিয়ে দিব, আপাতত আমরা আমারটা দিয়ে নিয়ে আর কি বুঝাই আপনাদের পড়াই। ওকে, এই যে এখানে আমি এখানে 3 নাম্বার অঙ্কটাতে এই যে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গায় আমি কি করছিলাম, মানে টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। 5 লক্ষকে 150% করবো, এটা পাবো, এবং এই যে 10 লক্ষকে 200% করবো, 20 লক্ষ পাবো। ওকে, এভাবে করে আমরা সলভ করবো, করে 5 লক্ষ 7,50,000 দুটাকে যোগ করবো। ক্যালকুলেশন গুলো আপনারা নিজেরা একটু করে দেখবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো, অনেক জায়গায় হয়তো বা ভুল টুল হইতে পারে। আপনারা যদি ধরতে পারেন আমাকে বলবেন যে আপু মেবি এই জায়গায় ভুল হয়েছে বা ভালো মন্দ। হ্যাঁ, আচ্ছা। তো এরপর আমরা যোগ টোগ করে এখানে টোটাল অ্যামাউন্টটাকে বসালাম। এইভাবে হচ্ছে আমরা এস্টিমেটেড কস্ট, একটু খেয়াল করবেন আমাদের 2 নাম্বার অঙ্কটার মধ্যে এই যে এস্টিমেটেড কস্টটা ওরা দিয়ে দিছিল, ঠিক আছে। আর 1 নাম্বার অঙ্কতে এবং 3 নাম্বার অঙ্কতে এস্টিমেটেড কস্টটা দেওয়া ছিল না। আমরা এই নিজেরা কি করছি, ক্যালকুলেশন করে বের করছি। তার মানে কোনো অঙ্কে যদি এস্টিমেটেড কস্ট দেওয়া না থাকে, সে অঙ্কে কিন্তু খুব সহজেই আমরা কি করতে পারি, এস্টিমেটেড কস্টটাকে ক্যালকুলেশন করে বের করে নিতে পারি। এবং এখানে আরেকটা কথা বলি, এখানে তো শুধুমাত্র 1 নাম্বার অঙ্ক 2 নাম্বার অঙ্ক দুটোটার মধ্যেই ইনক্রিজের কথা বলছে, মানে গন আপ, বেড়ে গেছে সেটার কথা বলছে, কোন জায়গায় কমছে সেটার কথা বলে নাই। যদি আমাদের অঙ্কে পরীক্ষার সময় এরকম আসে যে গন ডাউন, গন আপ না বলে গন ডাউন এবং ডিক্রিজ এই কথাগুলো থাকে, তখন আমরা কি করব, এই যে 5 লক্ষ থেকে 7,50,000 আমরা কি করছি, যোগ করছি, তাই না। ওই জায়গায় আমরা কি করব, উপরের টার থেকে মানে অরিজিনাল কস্টের থেকে ইনক্রিজ বা ডিক্রিজের যে পরিমাণটা আমরা পাবো সেটাকে কি করব, মাইনাস করব, বাস এতটুকুই করে কাজ করে দিব। এবং পরে গিয়ে আমাদের এখানে টোটাল যোগ বিয়োগ করার পর আমাদের যে মানটা এখানে পাবো, সেই দুটোকে যোগ করে আমরা এই যে এই জায়গায় বসাবো, এবং এটার নাম নাম দিব কি, এস্টিমেটেড কস্ট। আশা করি বুঝাইতে পারছি, যদি প্রবলেম থাকে কোশ্চেন করতে পারেন। তাহলে রিপ্লেসমেন্ট কস্ট বা এস্টিমেটেড কস্ট আমরা হিসাব করে বের করলাম, করার পর এবার আমরা যাব চার্জ টু রেভিনিউ কস্ট। রেভিনিউ কস্ট আমরা বের করবো সেম আগের মতো। আমাদের এস্টিমেটেড কস্ট যদি প্রশ্নে দেওয়া থাকে ভালো কথা, আমরা ওটা নিব। আর যদি এস্টিমেটেড কস্ট প্রশ্নে না দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা বের করার জন্য আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে। তাহলে এই যে আমাদের দেওয়া ছিল 22,50,000 আমরা বের করছি, সেটাকে বসাবো। সেখান থেকে কতটুকু ম্যাটেরিয়াল পুরাতনটায় কতটুকু আমরা বিক্রি করছি সেটাকে বিয়োগ করবো, কতটুকু ব্যবহার করছি নতুনটার মধ্যে সেটাকে বিয়োগ করবো। এই যে 50,000 বিক্রি করে দিয়েছিলাম এবং 1 লক্ষ আমরা নিজেরা ইউজ করছিলাম, ব্যবহার করছিলাম। এই দুটাকে বিয়োগ করে আমাদের এস্টিমেটেড মানে অ্যাকচুয়াল যে এস্টিমেটেড কস্ট, অথবা আমাদের যেটা আসলে বলি রেভিনিউ অ্যাকাউন্ট, রেভিনিউ এবং ক্যাপিটালাইজড অ্যাকাউন্ট, হ্যাঁ, সেটার পরিমাণ কত পাইছি, 41 লক্ষ টাকা পাইছি। ঠিক আছে, বসাইলাম। ওকে, এরপর আমাদের রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট বের করতে হয় সেম আগের মতন একদম। দেখেন নতুন প্ল্যান্টের যে খরচটা আছে সেটাকে বসাবো, এবং এখান থেকে আমাদের এস্টিমেটেড কস্ট যেটা আছে সেটাকে কি করবো, মাইনাস করবো। এই যে নতুন প্ল্যান্টে আমাদের এত টাকা নতুন করে ইনভেস্ট করা লাগবে, পাইছি একদম কিন্তু হুবহু। 3টা অঙ্ক করাইছি, 3টা অঙ্ক রেভিনিউ অ্যাকাউন্ট এবং রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট একদম সেম, কোনো চেঞ্জ নাই। ওকে, তো এরপর আমরা জাবেদা দিব। এই নিউ প্ল্যান্টের জাবেদা মানে যেমনি আমরা আগে জাবেদা দিচ্ছি সেম ভাবে আমরা কি করব, জাবেদা গুলো দিব। এবং খতিয়ান তৈরি করতে বলছে, আজকের অঙ্কটাতে আমাদের খতিয়ান তৈরি করতে বলছে, এবং খতিয়ান গুলো কি কি খতিয়ান করবো আমাদের কিন্তু সেটা বলে নাই। কি কি খতিয়ান করবো সেটা বলতে, সেটা কিন্তু বলে নাই, জাস্ট বলছে যে এটার সাথে সম্পর্কিত যে খতিয়ান গুলো আছে সেগুলো আমাদের কি করো, করে দেখাও। তো আমরা কি করবো, আমাদের এই খতিয়ান গুলো আমরা এখন করে দেখাবো, ঠিক আছে। তাহলে এই খতিয়ান গুলোর জন্য আমাদের যা যা করা লাগবে সেটা যদি আমরা একটু করি, দেখেন আমাদের খতিয়ান গুলোর জন্য আমরা বড় জোর 2টা খতিয়ান নিয়ে আমাদের আসবে, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট এবং হচ্ছে নিউ প্ল্যান্ট অ্যাকাউন্ট। এখন বলতে পারেন যে আপু যাদের তো আরো অনেক আছে, ক্যাশ আছে, ব্যাংক আছে, সরি ক্যাশ ব্যাংক একই সাথে, ক্যাশ ব্যাংক, হ্যাঁ, তারপরে রেভিনিউ অ্যাকাউন্ট আছে, এরপর হচ্ছে আর কি আছে, রিপ্লেসমেন্ট আছে। আচ্ছা, রিপ্লেসমেন্ট একটা তো করতেছে, আমি আবার একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। হ্যাঁ, আমার এইখানটাতে একটু খেয়াল করবেন, আমাদের জাবেদাটা যদি আমি একটু ভালো করে দেখাই, দেখেন খতিয়ান গুলো যদি এখান থেকে আমরা মার্ক করতে চাই যে কি কি খতিয়ান আমরা দিতে পারি, দেখেন নিউ প্ল্যান একটা খতিয়ান দিতে পারি। আচ্ছা,
নিউ প্ল্যান্ট এটা একটা খতিয়ান হইতে পারে। তারপরে এই একটা নিউ প্ল্যান্ট একটা খতিয়ান, ওকে নিউ প্ল্যান্ট, আমাদের আর কোনো নিউ প্ল্যান্ট নাই, আচ্ছা গেল। তারপরে আমরা যদি আবার একটু বলি যে আর কি কি আমাদের খতিয়ান দিতে পারি, এই যে রিপ্লেসমেন্ট একটা, এই রিপ্লেসমেন্ট একটা, তারপরে রিপ্লেসমেন্ট এই একটা, আবার এই একটা রিপ্লেসমেন্ট, তাহলে রিপ্লেসমেন্টের আমরা খতিয়ান দিতে পারি একটা, আচ্ছা গেল। এরপরে আমরা যদি আর একটা চিন্তা করি যে আর কি খতিয়ান দেওয়া যায়, দেখেন ক্যাশ বা ব্যাংকের একটা খতিয়ান আছে, এই যে ক্যাশ বা ব্যাংক, দুটাই আছে, দিতে পারি এটা চাইলে। আচ্ছা, এরপর আমরা যদি আরো কোনোটা চিন্তা করি আর কি কি দিতে পারি, এরপর আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট একটা আছে। হ্যাঁ, রেভিনিউ অ্যাকাউন্টের মাত্র একটা, ঠিক আছে, এবং ক্যাশ এবং ব্যাংকের মাত্র দুইটা দুইটা এরকম। তো এই অঙ্কগুলোর মধ্যে ক্যাশ, ব্যাংক এবং রেভিনিউ অ্যাকাউন্ট এগুলোর খতিয়ান না দিলেও চলে। যদি কখনো ওরা উল্লেখ করে দেয় তাহলে আমরা করব, আর যদি উল্লেখ করে না দিয়ে খালি বলে যে সম্পর্কিত যে খতিয়ান গুলো আছে সেগুলো করো, তাহলে আমরা জাস্ট দুইটা খতিয়ান করবো। কোন দুইটা আমি দেখাচ্ছি। এই রিপ্লেসমেন্টের যে খতিয়ানটা আছে, এই রিপ্লেসমেন্টের খতিয়ানটা দিব, এবং হচ্ছে আমাদের নিউ প্ল্যান্টের খতিয়ানটা আমরা দিব, বাস। এই দুইটা খতিয়ান দিলে আমাদের এই অঙ্কগুলোর জন্য ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলোর জন্য আমাদের খতিয়ান গুলো যে করতে হবে সেই খতিয়ান গুলো আমি এবার দেখাই দিতেছি আপনাদের, ইজি আছে। প্রথমে নিউ প্ল্যান্ট, নিউ প্ল্যান্ট অ্যাকাউন্ট লিখে নেই, নিউ প্ল্যান্ট অ্যাকাউন্ট। আচ্ছা, ডেবিট ক্রেডিট সবাই জানি আমরা, এই পাশে ক্রেডিট করতে হয় এই পাশে ডেবিট করতে হয়, ওকে বসাইলাম। এখন আমাদের প্রথমে দেখেন তো, প্ল্যান্ট ব্যালেন্স বিডি ছিল না আমাদের একটা প্ল্যান্টে, প্রথমেই আমাদের প্ল্যান ছিল, সেই প্ল্যানটার জায়গায় নতুন একটা প্ল্যান বসাবো, তাই তো? তাহলে শুরুতে তো আমাদের প্ল্যান ছিল, তার মানে আমি কি বলতে পারি, পারি ব্যালেন্স বিডি। তাহলে লিখবো ব্যালেন্স বিডি আছে একটা, কত, 15 লক্ষ টাকার একটা প্ল্যান আমাদের কাছে ছিল, ঠিক আছে। এরপরে আমরা চাইলে যে নিউ প্ল্যান্টের যে জাবেদাটা আমরা করছি, ওই জাবেদা দেখে দেখে আমরা চাইলে বসাইতে পারি। যেরকম আমাদের 1 নম্বর জাবেদার নিউ প্ল্যান্ট ডেবিট পাশে ছিল 22,50,000, নিউ প্ল্যান্ট ডেবিট পাশে ছিল 22,50,000, কিন্তু নামটা কি দিব, নাম দিব ক্রেডিট পাশে, এবং ক্রেডিট পাশের নাম ছিল ক্যাশ বা ব্যাংক। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে লিখি ক্যাশ বা ব্যাংক নামটা দিয়ে দিলাম, এবং 22,50,000 ছিল, এই যে 22,50,000 বসাই দিলাম। জাবেদাটা দেখেই আমরা খতিয়ান করতে পারি, আমরা সবাই জানি খতিয়ান করার সিস্টেম। এরপরে দেখবো নিউ প্ল্যান্ট আবার কোথায় আছে। 2 নম্বরে আর একটা নিউ প্ল্যান্ট আছে, আবারও ডেবিটে। 2 নম্বরে আর একটা নিউ প্ল্যান্ট আছে, আবারও ডেবিট। আচ্ছা, ডেবিট পাশে লিখবো, নামটা কি দিব, নিউ প্ল্যান্ট যদি ডেবিটে থাকে তাহলে তার উল্টা নামটা আমরা দিব, মানে কি ক্রেডিট পাশের নামটা, এবং ক্রেডিট পাশে আছে রিপ্লেসমেন্ট, তার আমরা দিয়ে দিব রিপ্লেসমেন্ট। হ্যাঁ, রিপ্লেসমেন্ট, এবং এটা কত দিব, 1 লক্ষ টাকা, এই বসায় দিলাম 1 লক্ষ টাকা। হ্যাঁ, তারপরে দেখবো যে আরো কোনো নিউ প্ল্যান্ট আমাদের আছে কিনা, আর কি কোনো নিউ প্ল্যান্ট আমাদের জাবেদার মধ্যে পাইছি আমরা, পাইনি। আপনারা যখন খাতা কলমে অঙ্কগুলো করবেন তখন একটু খাতায় দেখে দেখে করবেন, দেখবেন ইজিলি হয়ে গেছে। খালি মনে করে বছরের শুরুতে, একদম শুরুতে আমাদের যে প্ল্যানটা ছিল, পুরাতন যে প্ল্যানটা, সেইটাকে ব্যালেন্স বিডি করে আনতে ভুলবেন না। হ্যাঁ, এইটাকে আনতে কি আমরা ভুলি না যেন, ঠিক আছে, না ভুলি। হ্যাঁ, এইটাকে আনতে আমরা যেন না ভুলি। আচ্ছা, বসানোর পরে এবার আমরা কি করব, সব টোটালটাকে আমরা যদি যোগ করি, করলে এখানে আমাদের আসবে হচ্ছে কত আসে, 15 লক্ষ যোগ 22,50,000 যোগ হচ্ছে 1 লক্ষ, টোটাল আমাদের আসবে 38,50,000। এই বসায় দিতেছে 38,50,000 টাকা। যেহেতু এই পাশে কিছু না, এটাকে আমরা ক্লোজ করে এই পাশে বসাইতে পারি 38,50,000 টাকা ক্লোজ, এবং এটাকে 38,50,000 টাকা লিখে এটার নাম আমরা দিতে পারি কি, ব্যালেন্স সি ডি, সরি ব্যালেন্স সি ডি, 38 লক্ষ টাকা। তার মানে বছর শেষে বা সময় শেষে আমাদের নতুন প্ল্যান্টের পরিমাণ কত, 38,50,000 টাকা। আমরা একটু আহ
এইবার এই যে 38,50,000 টাকা পাইছি, মানে আমাদের কিন্তু নিউ প্ল্যান অ্যাকাউন্ট যেটা ছিল সেটা কিন্তু আমাদের করা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে এই অঙ্কের জন্য আমাদের নতুন নতুন যে এন্ট্রি গুলো আছে, যেরকম রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের নতুন এন্ট্রি, মানে নতুন কাজ। তারপরে হচ্ছে নিউ প্ল্যান্ট, এটা হচ্ছে আমাদের জন্য নতুন। তো এইগুলোর খতিয়ান গুলো দিলেই হয়ে যায়। তো এখানে আমি লিখে নিবো এবার রিপ্লেসমেন্ট। হ্যাঁ, তাহলে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট, এবার আমরা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট বলবো। আচ্ছা, সেম আগের মতনই, সেম ভাবে রিপ্লেসমেন্টে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের শুরুতে কোনো রিপ্লেসমেন্টের কোনো পরিমাণ প্রশ্নে দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে ডেবিট ক্রেডিট করে বসাবো। হ্যাঁ, এবার ডেবিট বসাবো না ক্রেডিট বসাবো, প্রশ্নে অবশ্যই কোনো না কোনো ইঙ্গিত দেওয়া থাকবে। আর যদি দেওয়া নাও থাকে, হ্যাঁ যদি দেওয়া নাও থাকে, তাহলেও আমাদের বুঝতে হবে যে মানে রিপ্লেসমেন্টে কি আন্দাজে দেওয়া আছে, যে সম্পদ আমাদের আহ মানে পুরাতন সম্পদের রিপ্লেসমেন্ট দেওয়া থাকবে। আমার কথাটা একটু খেয়াল করবেন যে যদি আমাদের বই প্রশ্নে রিপ্লেসমেন্টের কোনো পরিমাণ দেওয়া থাকে, তাহলে নতুন যে সম্পদটা আছে সেটার তো রিপ্লেসমেন্ট দেওয়া থাকবে না, পুরাতনটা রিপ্লেসমেন্ট দেওয়া থাকবে। কারণ নতুনটা তো আমরা এখন স্থাপনই করি না, আমরা স্থাপন করব। তাহলে নতুনটার রিপ্লেসমেন্টের পরিমাণ আমরা কিভাবে বের করব? ঠিক আছে, তাহলে প্রশ্নে যদি কখনো রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে, সেটাকে পুরাতন ধরবো, এবং পুরাতন ধরে আমরা কি করব? ডেবিট পাশে বসায় হিসাব করব। হ্যাঁ, আর যদি রিপ্লেসমেন্ট দেওয়া না থাকে, তাহলে জাবেদা দিয়ে আমরা যে জাবেদা দেখে রেখে শুরু করব। জাবেদাতে আমাদের 1 নম্বরে একটা রিপ্লেসমেন্ট আছে ডেবিট পাশে। তাহলে ডেবিট পাশে যেহেতু নাম, তার বিপরীত নামটা দিব কি? ক্যাশ এবং ব্যাংক। তাহলে দিতেছি ক্যাশ বা ব্যাংক। এবং রিপ্লেসমেন্ট বরাবর ডেবিটে আমাদের টাকা ছিল 42,50,000 টাকা, বসায় দিলাম 42,50,000 টাকা গেল। 2 নম্বরে আমাদের আরেকটা রিপ্লেসমেন্ট আছে, কিন্তু সেটা আছে ক্রেডিট পাশে। তাহলে ক্রেডিট পাশে আসলাম, এটা বিপরীত নামটা ছিল নিউ প্ল্যান্ট। তাহলে লিখে দিব নিউ প্ল্যান্ট নাম দিয়ে, আমাদের এটা পরিমাণ ছিল 1,00,000 টাকা, বসায় দিলাম 1,00,000 টাকা। এবং আমাদের অঙ্কে আরো 2টা রিপ্লেসমেন্ট আছে। 3 নম্বরে একটা রিপ্লেসমেন্ট আছে, সেটাও ক্যাশ ক্রেডিট পাশে। তাহলে এটার নাম ছিল ক্যাশ এবং ব্যাংক। হ্যাঁ, পরিমাণ ছিল হচ্ছে 50,000, বসায় দিলাম 50,000। তারপরে আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট, মানে হচ্ছে 4 নম্বরে আরেকটা রিপ্লেসমেন্ট ছিল, এটাও ক্রেডিট পাশে ছিল, এবং এটার বিপরীতে নাম ছিল হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, রেভিনিউ অ্যাকাউন্ট, এবং এটার পরিমাণ ছিল 41,00,000 টাকা। এই 41,00,000 টাকা বসাই। এইবার আমরা যদি এটাকে একটু যোগ বিয়োগ করি, হ্যাঁ আমরা একটু যোগ বিয়োগ যদি করে দেখেন, 41 লক্ষ এটার সাথে 1 লক্ষ, তাহলে কত হলো? 42 লক্ষ এবং 50,000, কত হলো? 42,50,000। তাহলে দেখেন 42,50,000, হুম, এবং হচ্ছে 42,50,000 গেল, মিলে গেল। তার মানে আমাদের এখানে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টে কিন্তু কোনো ব্যালেন্স সিডি বিডি এরকম কোনো কিছু বের হয়নি। ঠিক আছে, কোনো কিছু বের হয় না নর্মালি। রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টটা সবসময় আমাদের কি হবে? এরকম দুইটা পাশ মিলে যাবে। ঠিক আছে, অলওয়েজ দুইটা পাশ কি হবে? মিলে যাবে। আচ্ছা, এই যে দুইটা ক্ষতি আমি বুঝালাম, এতটুকুর মধ্যে আমাদের 1 থেকে 3 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের আলোচনা করা হয়েছে। 10টা ম্যাথ আছে, 10টা ম্যাথের মধ্যে 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এবার বলেন, কারো কি কোনো কোশ্চেন আছে এর মধ্যে? আপু জাবেদা ছাড়া কি খতিয়ান করতে বলবে? হ্যাঁ বলবে, অবশ্যই বলবে। আপনাদের বোর্ডে অনেকগুলো কোশ্চেন আসছে। 2007-এ মেবি একবার আসছে, তারপরে ইদানিং এর মধ্যেও 15-র পরেও মনে হয় আসছে। আপনারা একটু দেখেন আপনাদের টেস্ট পেপার, তাহলেই হবে। হ্যাঁ, টেস্ট পেপারে তো আপনারা সবসময়, মানে আপনারা বেশিরভাগই টেস্ট পেপার ধরেই অঙ্ক করেন। টেস্ট পেপারে দেখবেন খতিয়ান আসবে। হুম, জাবেদা ছাড়া খতিয়ানও চায় আমাদের, তো খতিয়ান চাইলে তখন আমাদের করতে হবে। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা করতে পারবো। 3 নাম্বার অঙ্কটা করতে পারলে, আচ্ছা 4 নাম্বার অঙ্কটা আমরা পারবো না, অ্যাকচুয়ালি 4 নাম্বারটা আমি শিখাই নাই। আচ্ছা, কতটুকু সময় বাকি আছে? আচ্ছা, আজকে কি এই তিনটেই থাকবে, না 4 নাম্বারে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা আমি বুঝাই দিব, কি বলে? তো আজকে এই তিনটে থাক আপু, আজকে এই তিনটা করে নিই, কালকে আবার 4 নম্বর থেকে নতুন শুরু করি। আচ্ছা, তাহলে তিনটা না, আপনার হচ্ছে এই নিয়মের, এই রিপ্লেসমেন্ট নিয়মের বইয়ে, গাইডে, টেস্ট পেপারে যেখানে যে কয়টা অঙ্ক পান,
বোর্ডের গুলাই করেন, বাট একটু এক্সট্রা করবেন। আমি যে তিনটা বুঝাইছি ওই তিনটা বাদ দিয়ে একটু এক্সট্রা কয়েকটা করবেন, যে আমি যেভাবে বুঝাইলাম বা যা যা ইনফরমেশন দিলাম সেগুলোর মধ্য থেকে আপনারা করতে পারেন কিনা, আপনাদের হয় কিনা, ঠিক আছে, সেটা একটু মিলাই আপনারা কম্পেয়ার করে করবেন, ঠিক আছে, করে তাহলে এই রিপ্লেসমেন্টের অঙ্কগুলা ক্লিয়ার করেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আর করাইতেছি না, যারা যারা অ্যাড আছেন তাদের কারো কি কোনো প্রবলেম আছে আমাকে একটু বলেন তাহলে, নাহলে আমি ক্লাসটা শেষ করি। আপাতত না আপু কোনো কোনো প্রবলেম প্রবলেম। নেই, আপু বললে বুঝে যাবে আপনার পরীক্ষা। তারপর না হয় আচ্ছা জিজ্ঞাবো ঠিক না। আছে, তাহলে বাকি যদি কোনো কোশ্চেন না থাকে আমি ক্লাসটা শেষ করতেছি, হ্যাঁ। আচ্ছা, তো সবাই করে নিন অঙ্কগুলো, ওকে।